আজ নীলুর বিয়ে। আমি দাঁড়িয়ে আছি পাড়ার ৩৬ নম্বর গলিতে। চোখের সামনে জাঁকজমকপূর্ণ একটা বাড়ি দেখতে পাচ্ছি। বাড়িটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, কারণ ওই বাড়ির মেয়ের আজ বিয়ে। নীলাঞ্জনা, নীলি, আমার প্রেমিকা। স্বচক্ষে যে এইভাবে ভালোবাসার মানুষটাকে অন্য কারোর হতে দেখব কখনো কল্পনাও করিনি। আমাদের ৫ বছরের সম্পর্ক। নীলুর বাবা বরাবর চেয়েছেন একজন সফল ব্যক্তির হাতে নিজের মেয়েকে তুলে দিতে। অবশ্য প্রত্যেকটা বাবাই তেমন চাই, আর নীলুর বাবাও ঠিক তেমনটাই চেয়েছে। কোনো ভুল করেনি তো সে, এটা তো সে চাইতেই পারে। আমাকে ৬ মাস সময় দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, এর মধ্যে যদি নিজের যোগ্যতায় একটা ব্যবসা দাঁড় করাতে পারি কিংবা একটা চাকরি অর্জন করতে পারি, তাহলেই নীলুকে আমার হাতে তিনি তুলে দেবেন। বিশ্বাস করুন, অনেক চেষ্টা করেছিলাম। এই ৬টা মাস ঘুম কি জিনিস আমি বুঝিনি। এই ৬টা মাস বিশ্রাম কি জিনিস আমি উপলব্ধি করিনি। এই ৬টা মাস পেট ভর্তি করে দুপুরে খেয়ে যে তৃপ্তি করব, সেটাও করতে পারিনি। শুধু পাগলের মতো খেটেছি। অফিসের দরজায় দরজায় ছুটে গেছি, ইন্টারভিউ দিয়েছি, কিন্তু কিছুই হয়নি। শেষ পর্যন্ত আমি ব্যর্থ। আমি পারিনি, ভালোবাসাকে আটকে রাখতে পারিনি আমি। নীলুর বিয়ের সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পর শেষবারের মতো আমার সঙ্গে দেখা করতে এসেছিল যে মেয়েটা কথার ফুলছুরিতে আমাকে অস্থির করে তুলতো, সেই মেয়েটা আজ পাক্কা ১ ঘন্টা ৩৫ মিনিট চুপ করেছিল। হয়তো কি বলবে সেটাই বুঝতে পারছিল না। কথা না বললেও একজন তার সঙ্গী ঠিকই হয়েছিল, আর সে হলো চোখের জল। ১ ঘন্টা ৩৫ মিনিট পর নীরবতা ভেঙে আমিই বললাম, ফ্রিজের জল কিন্তু একদম খাবে না, সাবধানে চলবে। আর হ্যাঁ, বৃষ্টিতে একদম ভিজো না কিন্তু। তোমার তো একটু ঠান্ডা লাগলেই জ্বর চলে আসে। আর বেশি কান্নাকাটি করো না, তোমার মাথার যন্ত্রণা হবে। রৌদ্রের বলা কথাগুলো নীলু আর সহ্য করতে পারেনি। ঝাপটে পড়ল একেবারে রৌদ্রের বুকে। সে কি আহাজারি কান্না! এ তো চোখে দেখা যায় না। রৌদ্র আর সহ্য করতে পারল না। জ্বালা পোড়া করা চোখগুলো বন্ধ করলো। গড়গড় করে বেরিয়ে পড়ল চোখ দিয়ে নোনা জলেরা। রৌদ্র এতক্ষণ নীলুকে চোখের জলটুকু দেখাবে না বলে খুব কষ্ট করে আটকে রেখেছিল, কিন্তু এখন নীলুকে বুকে জড়িয়ে আর সেটা আটকাতে পারল না। শক্ত করে জড়িয়ে ধরে চোখের জলগুলো নীরবে ছেড়ে দিল। কতটা সময় কেটে গেছিল দুজনেরই অজানা। হঠাৎ নীলুর ফোন বেজে ওঠে। ওর বাড়ি থেকে ফোন আসার পর বুঝতে পারি ওকে বাড়ি ফিরতে হবে। মেয়েটা আমাকে ছেড়ে যেতেই চাইছিল না, তারপরেও বুঝিয়ে শুনিয়ে বাড়ি পাঠিয়ে দিলাম। বাড়ি ফেরার পথে অন্তত ৮ থেকে ৯ বার পিছন ফিরে ফিরে তাকাচ্ছিল। হয়তো যেতে একদম ইচ্ছে করছিল না। আমিও অসহায়ভাবে দেখছিলাম নীলুকে। যখন দেখলাম ওকে আর দেখা যাচ্ছে না, তখন উল্টো দিকে ঘুরে চোখের জলগুলো ছেড়ে দিলাম। ৫ বছরের সম্পর্ক আমাদের, এত তাড়াতাড়ি ভুলে যাওয়া অসম্ভব। সেই প্রথম দেখা, সেই প্রথম হাতে হাত রেখে ঘোরা, সেই প্রথম ফুচকা খাওয়া, সেই প্রথম চুম্বন, প্রথম দূরে কোথাও ঘুরতে যাওয়া, সবটা ভোলা আমার পক্ষে কখনোই সম্ভব হবে না। বুকটা ফেটে আসছিল। বারবার মনে হচ্ছিল, কেউ যদি আমাকে একটা নকল চাকরিও দিত, তাহলে আমি নীলুকে নিয়ে এখান থেকে বেরিয়ে আসতাম। ওকে ছাড়া আমার যে বাঁচা অসম্ভব। হাতের উল্টো পিঠ দিয়ে
চোখের জলগুলো মোছার জন্য হাতটা গালে ছোঁয়াতেই কেউ পিছন থেকে আমার উপর হামলে পড়ল। আমি তাল সামলাতে না পেরে কিছুটা পা সামনে এগিয়ে গেলাম। চোখ ঘুরিয়ে দেখলাম নীলু শক্ত করে আমাকে জড়িয়ে ধরে রয়েছে। ওর দিকে তাকাতেই নীলু কান্নারত কণ্ঠে বলল, আমি আর পারছি না রৌদ্র, আমার যে মরে যেতে ইচ্ছে করছে। তোমার সাথে যদি আমার সংসার না হয়, এর থেকে আমার মরণ ভালো। হয় তুমি আমাকে নিয়ে কোথাও পালিয়ে চলো, না হলে আমাকে নিজের হাতে এক শিশি বিষ কিনে দাও। এই যন্ত্রণা আমি যে আর সহ্য করতে পারছি না। আমার বুকের ভেতরে যে অসহ্য জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, তা আমি তোমাকে বলে বোঝাতে পারছি না। তোমাকে ছাড়া এ দহন আমি আর সইতে পারছি না। আমি সমাজের কথা ভুলে যাব, বাবা মাকেও ভুলে যাব। শুধু তুমি আমাকে নিয়ে কোথাও পালিয়ে চলো। ওই মানুষটার সাথে আমি আমার বিছানা ভাগ করে নিতে পারবো না। ওই মানুষটার সাথে আমি আমার ভালোবাসা ভাগ করতে পারবো না। যেই স্বপ্ন আমি তোমার সাথে দেখেছি, তোমার সাথে পূরণ করব বলে হাতে হাত রেখে কথা দিয়েছি, সেই স্বপ্ন আমি অন্য কারোর সঙ্গে পূরণ করতে পারবো না। আমাকে তুমি নিয়ে চলো রৌদ্র, তোমার পায়ে পড়ি, আমাকে এই নরক যন্ত্রণা থেকে উদ্ধার করো। আমাকে তোমার পায়ের কাছে একটু স্থান দাও রৌদ্র, আমি তোমার কাছে ভালোবাসার ভিক্ষা চাইছি। আমাকে তুমি ফিরিয়ে দিও না রৌদ্র, না হলে আমি যে মরে যাব। প্লিজ, আমি তোমার হাতটা শক্ত করে ধরছি। আমাকে নিয়ে এখান থেকে দূরে কোথাও পালিয়ে চলো, যেখানে আমাদের আলাদা করার কেউ থাকবে না। নীলুর কথাগুলো শুনে আমার মনে হচ্ছিল এক মুহূর্তের জন্য যে নিজেকে শেষ করে দিই। আমি এক ব্যর্থ প্রেমিক, যে প্রেমিকার আবদারটুকুও রাখতে পারছি না। খুব কষ্ট হচ্ছে আমার। তারপরেও নীলুকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বললাম, ফিরে যাও তুমি। তুমি যদি এই মুহূর্তে আমার হাত ধরো, তাহলে 21টা বছর যারা তোমাকে ভালোবাসা দিয়ে আগলে রেখেছিল, তারা যে শেষ হয়ে যাবে। তোমাকে যে মাতৃঋণ ও পিতৃঋণ শোধ করতে হবে। তোমাকে নিয়ে চলে গেলে হয়তো আমি সুখে থাকবো, তুমি সুখে থাকবে, কিন্তু ওই মানুষ দুটো, তাদের তো তুমি ছাড়া আর কেউ নেই। তাদেরকে ভালো রাখার জন্য হলেও তোমাকে আজ ফিরে যেতে হবে, বলি দিতে হবে তোমার ভালোবাসাকে। আমি জানি তুমি পারবে, তুমি অনেক স্ট্রং। দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, তুমি সবটা মানিয়ে নিতে পারবে। আমি আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সেখান থেকে চলে আসি। জানি এখানে দাঁড়িয়ে থাকলে আরো দুর্বল হয়ে পড়ব, আর আমার সাথে নীলুও বড্ড ভেঙে পড়বে। তাই ওকে ওখানে রেখে চলে আসলাম। এছাড়া যে আর কোনো উপায় ছিল না আমার কাছে। গায়ে হলুদ, মেহেন্দি, সঙ্গীত, প্রত্যেকটা অনুষ্ঠানে আমি বাইরে থেকে নীলুর বাড়িটাকে দেখেছি। আজ নীলুর বিয়ে, এখনো ওর বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি। দু চোখ ভর্তি চোখে জল আমার। পাঞ্জাবির হাতাটা ভিজে গেছে, একদম ভিজে চুপচুপ করছে। আসলে অনেকক্ষণ থেকে চোখের জলগুলো মুছতে মুছতে কখন যে ভিজে গেছে খেয়ালই করা হয়নি। বারবার নীলুর সেই শেষবারের বলে যাওয়া কথাগুলো কানের ভিতরে বেজে চলেছে, যা আমার বুকের মাঝে অসহ্যকর যন্ত্রণা সৃষ্টি করছে। আর পারলাম না দাঁড়িয়ে থাকতে, হাঁটু ভেঙে সেখানেই বসে পড়লাম। মাথাটা রাস্তার বুকে ঠেকিয়ে দিয়ে অঝরে কান্না করতে লাগলাম। এ যন্ত্রণা আর সহ্য করা যায় না। নিজেকে আটকানোর যথেষ্ট চেষ্টা করছি, কিন্তু না, আর নিজেকে আটকে রাখতে পারলাম না। দৌড়ে ছুটে গেলাম নীলুকে শেষবারের জন্য এক নজর দেখব বলে। বিয়ের পিঁড়িতে নীলু বসে আছে। ছুটে মণ্ডপের সামনে দাঁড়াতেই
নীলু হয়তো আমার হৃদস্পন্দন অনুভব করতে পারল। কোনো দিকে না তাকিয়েই আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকলো, কিন্তু আমি কোনো দৃষ্টিতেই আর তাকিয়ে থাকতে পারলাম না। নীলুর দিকে মাটিতে লুটিয়ে পড়লাম। নিভু নিভু চোখে দেখতে পেলাম নীলু উঠে দাঁড়িয়েছে, তার গন্তব্য আমার দিকে। হ্যাঁ, আমি মারা গেছি, আমার দেহটা পড়ে আছে নিচে। নীলু আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে পাগলের মতো কান্না করছে। আমি নীলুকে বারবার বোঝানোর চেষ্টা করছি, নীলু কান্না করো না, এই দেহটা তো চলেই যাচ্ছে, নিজের ক্ষতি করো না, যাও বিয়ের পিঁড়িতে বসো। কিন্তু আমার কথা হয়তো নীলু শুনতে পাচ্ছে না। আমার নিথর দেহটা নীলু তার কোলের উপর রেখে বারবার আমার কপালে ঠোঁট স্পর্শ করছে আর পাগলের মতো কান্না করে যাচ্ছে। কান্না করতে করতে এক পর্যায়ে দেখলাম নীলু আর উঠছে না। বুঝতে পারলাম না কি হয়েছে। মেয়েটা কি অতিরিক্ত কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে পড়লো নাকি? আসলে অতিরিক্ত কান্নাকাটি করলে ওর মাথার যন্ত্রণা হয়, তখন ওর প্রচন্ড ঘুম পায়। তাহলে কি ও ঘুমিয়ে পড়লো? সেটাই দেখার চেষ্টা করছিলাম। ঠিক তখনই আমার কাঁধে কেউ হাত রাখলো। পাশে তাকিয়ে দেখলাম নীলু আমার পাশে হাসি মুখে দাঁড়িয়ে আছে। নিচে তাকিয়ে দেখলাম নীলুর দেহ ওখানে বসে আছে, অথচ আমার পাশে আর এক নীলু। নীলুকে দেখে অবাক হয়ে বললাম, তুমি? নীলু চোখে জল আর মুখে হাসি নিয়ে বলল, পারিনি গো বাবা মার ভালো মেয়ে হতে, তাই তো তাদের বিরুদ্ধে যেয়ে তোমার কাছে চলে এলাম। প্লিজ এবার অন্তত আমাকে ফিরিয়ে দিও না।